নিজের লিমিটে থাকুন নিয়াজ সাহেব। দুটো অপরাধ একসাথে করেছেন আপনি। প্রথমত এই বাচ্চাটাকে আঘাত করে, দ্বিতীয়ত আসামিকে বেধড়ক পিটিয়ে। রিমান্ড জারি হবার আগে আপনি তাকে এভাবে মারধর করতে পারেন না। তাছাড়া বয়স এখনো 18 হয়নি। যেখানে আদালত নিজেই ওর শাস্তি নিয়ে কনফিউজ থাকবে, সেখানে আপনি শাস্তি দেবার কে? নিয়াজ মোর্শেদ মাথা নত করে চুপ রইল, কিন্তু কমিশনার উত্তরের আশায় আবার ধমকে উঠল। কি হলো, অ্যান্সার দিন। নিয়াজ আমতা আমতা করে বলল, স্যার, ও আমাকে হুমকি দিচ্ছিল বারবার। হুমকি দিলে এভাবে মারবেন? আর সে অযথা আপনাকে হুমকি কেন দিতে যাবে? এখানে উপস্থিত এতগুলো পুলিশকে সে হুমকি দিচ্ছে না, আপনাকে কেন দিবে? আগের থানাতেও আপনার রিপোর্ট খুব খারাপ দেখেছি আমি। আসামিদের প্রতি একটু সদয় হন, ওরাও মানুষ। নিয়াজ মোর্শেদ চোরা চোখে সারফরাজের পানে তাকিয়ে আবার চোখ সরিয়ে উত্তর করল। সরি স্যার। কমিশনার নিজের পকেট থেকে রুমাল বের করে রূপকথার কপাল মুছতে মুছতে শুধালো। ও তোমার ভাই হয়? কান্না থামিয়ে মাথা নাড়ালো রূপকথা। কমিশনার নরম গলায় শুধালেন, তবে কি হয় তোমার? এভাবে কাঁদছিলে কেন ওর জন্য? রূপকথা পুলিশ কমিশনারের দুই হাত চেপে ধরে ফুপিয়ে কেঁদে উঠল। ও আমার সেভিয়ার, ওকে ছেড়ে দাও। ওকে নিয়ে আমি বাড়ি চলে যাব, প্লিজ ওকে ছেড়ে দাও। এখানে ওই আঙ্কেল ওকে খুব মারছে, আমার খুব ভয় করছে। এভাবে মারলে সরফরাজ মরে যাবে না? মেয়েটির কান্নায় কমিশনারের বুকে চিনচিন ব্যথার উদ্বেগ হলো। মেয়েটির গোটা গোটা হাতের স্পর্শে চোখের জল জমল। পলক ঝাপটিয়ে সেই জল লুকিয়ে বলে উঠল, ও অপরাধ করেছে, ও তো বাড়ি যেতে পারবে না মামুনি। তোমার ঠিকানা বলো, আমি তোমাকে বাড়িতে পৌঁছে দেব। আমার বাড়ি আমি চিনি না। তোমার বাবা মা কোথায় থাকেন? আকাশের তারা হয়ে গেছে, আমি ওর কাছে থাকি। তুমি আমার সাথে যাবে? আমি ওর কাছে থাকবো, আর কোথাও যাব না। কমিশনার বুঝলেন পুরো বিষয়, তাই আর না ঘাটিয়ে নিয়াজ মোর্শেদকে আদেশ দিলেন, মেয়েটাকে সহ লকআপে রেখে দিন। আজ রাতটুকু মেডিকেল সেলে থাকার ব্যবস্থা করুন ওদের। আর বাচ্চাটাকে ভয়ভীতি দেখিয়ে ডিস্টার্ব করবেন না কেউ। যদি মেয়েটির কান্না আবার আমার কানে যায়, তবে সবাই এর জন্য জবাবদিহিতা করতে বাধ্য থাকবেন। নিয়াজ মোর্শেদ বাদ ছেদে বলে উঠলেন, কাল সকালেই ওকে কোর্টে চালান করতে হবে স্যার। মেয়েটা কিছুতেই ওকে ছাড়ছে না। এভাবেই একটা বাচ্চা একটা ভয়ানক ক্রিমিনালের সরি এভাবেই একটা বাচ্চা এমন ভয়ানক ক্রিমিনালের কাছে কিভাবে রাখবে স্যার? কমিশনার শুকনো হাসলেন, এরপর বললেন, শিশুরা ভালোবাসার কদর সবচাইতে ভালো বোঝে নিয়াজ সাহেব। আমরা যাকে ভয়ানক খুনি ভাবছি, সেই মেয়েটার রক্ষাকর্তা। তাই বেশি না বুঝে যা করতে বলছি তাই করুন। নিজ কার্যালয়ে বসে বসে রূপকথার কথা এক মনে ভেবে চলেছেন কমিশনার। মেয়েটির বড় বড় চোখ, গোলাপি ঠোঁট, শ্বেত শুভ্র গায়ের রং আর মায়াবী চেহারা তার হৃদয়কে ক্ষত বিক্ষত করেছে। নিজের সন্তানের কথা মনে পড়তেই চিৎকার করে কাঁদতে ইচ্ছে করছে, কিন্তু পুরুষ চাইলেই কাঁদতে পারে না। হৃদয় ব্যথায় টনটনে হলেও মুখে হাসি ফুটিয়ে চলতে হয়, নইলে মানুষ খেতাব দেয় কাপুরুষ। হঠাৎ সেলফোনের শব্দে ধ্যান ভাঙল তার। স্ক্রিনে মেড সার্ভেন্টের নম্বর দেখে হতাশা মিশ্রিত শ্বাস ফেলে ফোন তুললেন তিনি। ওপাশ থেকে অল্প বয়সী মেয়েদের উত্তেজিত আওয়াজ পাওয়া মাত্রই কমিশনার বললেন, আমি আসছি। ফোন কেটে সমস্ত চিন্তা ভুলে ছুটে চললেন বাংলো অভিমুখে। থানার কাছাকাছি হওয়ায় বেশি সময় লাগলো না বাসায় পৌঁছতে। ঘরে ঢুকে এলোমেলো ভাঙচুর করা জিনিসের ছড়াছড়ি দেখতে পেলেন মেঝে জুড়ে। ড্রয়িং রুমে এখনও ফুল ভলিউমে টিভি চলছে। দৌড়ে যেতে নিলেই সিরামিকের একটা মগ ছুটে এসে তার কপাল বরাবর লাগলো। কপাল চেপে ধরেই দৌড়ে বেডরুমে গিয়ে ডেকে ডেকে উঠলেন, রেখা। স্বামীর গলা পেয়ে সার্ভেন্টকে ছাড়িয়ে দৌড়ে এসে কমিশনারের শার্টের কলার টেনে ধরে হাউমাউ করে কেঁদে বলে উঠলেন, ওখানে আমার বাচ্চাকে এনে দাও সুফিয়ান। ও ভয় পাচ্ছে, ও কাঁদছে, আমার ছোট্ট বাচ্চাটা কাঁদছে। আমাকে এক্ষুনি এনে দাও। সহধর্মিনীর এমন উন্মাদনা দীর্ঘ 8টি বছর ধরে সহ্য করতে করতে সুফিয়ান চৌধুরী যেন পাথরে পরিণত হয়েছেন। অধিক আদরের একমাত্র সন্তানকে হারিয়ে মস্তিষ্ক বিকল রোগে ভুগছেন রেখা। সুন্দর কোনো মেয়ে বাচ্চা দেখলে উন্মাদ হয়ে ওঠেন।
কোনোভাবেই এই হাইপার অ্যাক্টিভিটি কমানো যায় না। শেষমেশ উপায় হিসেবে হাই ডোজের ঘুমের ওষুধ নয়তো ইলেকট্রিক শক। কতদিন চলবে এই বেদনার্ত খেলা? রেখাকে বুকে চেপে মাথায় হাত বুলিয়ে শান্ত করলেন সুফিয়ান চৌধুরী। এরপর আহত মেয়েড এসে বলল, টিভিতে সুভার জ্ঞানের হত্যার নিউজ দেখতে দেখতে উনি হঠাৎ চিৎকার করে উঠলেন, আমার বাচ্চা বলে। এরপর থেকে এমন চলছে স্যার, কোনোভাবেই ম্যানেজ করা যাচ্ছে না। সুফিয়ান কি মনে করে স্ত্রীকে বললেন, আমার সাথে থানায় যাবে রেখা? চকচকে চোখে মুখে হাসির রেখা ফুটিয়ে রেখা বাচ্চাদের মতো বলল, ওখানে তুনতুন আছে? চোখের জল আড়াল করে সুফিয়ান বললেন। হ্যাঁ। রেখা আর অপেক্ষা করতে চাইল না। সুফিয়ানকে বগল দাবা করে থানা অভিমুখে ছুটল। মেডিকেল সেলের বেডে সারফরাজকে পেছন থেকে গলা জড়িয়ে ধরে বসে আছে রূপকথা। বাবা মায়ের পর এই মানুষটি তার আশ্রয়স্থল। মানুষটির সাথে তার কি সম্পর্ক রূপকথা জানে না। সে শুধু জানে মানুষটি তাকে আগলে নিয়ে রক্ষা করতে জানে। সারফরাজ ছাড়া রূপকথার যাবার কোনো জায়গা নেই। রূপকথা যেতেও চায় না। সারফরাজ যেখানে যাবে সেও সেখানেই যাবে। মা ছাড়া যেমন সন্তানের চলে না, সারফরাজ ছাড়াও রূপকথার চলবে না। কিন্তু নিয়তি কি লিখে রেখেছে তার জন্য? রূপকথার কাটা জায়গায় হাত বুলিয়ে গভীর নজরে পরখ করে চলেছে সারফরাজ। অজানা ব্যথায় বুকটা কেমন যেন করে উঠছে মেয়েটার সামান্য ক্ষততে। কি নাম এই ব্যথার? নিজের রক্তাক্ত কেটে যাওয়া হাত রূপকথার মাথায় বুলিয়ে সারফরাজ নরম গলায় শুধালো, অনেক লেগেছে তাই? মাথা দুলিয়ে রূপকথা বলল, আমার লাগেনি, তোমার অনেক লেগেছে তাই না? স্মিত হেসে সারফরাজ রূপকথার গাল টিপে বলল, আমারও লাগেনি। সারফরাজের ঠোঁটের ক্ষততে উৎসুক হয়ে ছোট বাচ্চা সুলভ অল্প হাত বোলালো রূপকথা। ব্যথায় চোখ বুঝে ফেলল সারফরাজ। সেই দেখে দ্রুত হাত সরিয়ে রূপকথা বলল, আমরা বাড়ি যাব কবে? সারফরাজ জানে সে আর বাড়িতে ফিরবে না। আজীবন তাকে সাজা ভোগ করতে হবে। একটা নয়, দুটো নয়, অনেকগুলো মানুষের প্রাণ নিয়েছে সে। আইন এতটা উদার নয় যে তাকে কিশোর বলে সহজেই মাপ করবে। তপ্ত কম্পিত শ্বাস ছেড়ে সারফরাজ রূপকথার পানে নজর দিল। এরপর ব্যথিত স্বরে বলল, আমি আর এই কঠিন দেয়ালের ভেতর থেকে বের হতে পারবো না রূপকথা। তাহলে আমিও এখানে থাকবো। এখানে সব দৈত্য দানবের বসবাস। তুমি তো রাজকুমারী। রাজকুমারী কি করে দৈত্যের সাথে বসবাস করবে বলো তো? তুমি তাহলে সব দৈত্য মেরে দাও। এবার গলা ধরে এলো সারফরাজের। রূপকথা এলোমেলো চুলের ঝুঁটি বেঁধে দিতে দিতে সারফরাজ বলল, আমি নিজেই তো একটা দৈত্য রূপকথা। ছোট্ট রূপকথা সারফরাজের কথার গভীরতা পরিমাপ করতে পারল না। তার কাছে কথাটা মজার মনে হলো। ছোট গোল গোল হাত দুটো দিয়ে মুখ চেপে খিলখিল করে হাসল রূপকথা। সেই হাসির পানে তাকিয়ে সারফরাজ শুধালো, আমাকে ছাড়া থাকতে পারবে তুমি রূপকথা? আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না সারফরাজ। এমন সময় একজন কনস্টেবল এসে সারফরাজকে ডেকে বলে উঠল। সারফরাজ ভীতিহীন রূপকথার হাত চেপে ধরে বসে রইল। কনস্টেবল বিদায় নিতেই দৌড়ে সেলের ভিতরে প্রবেশ করল রেখা। চোখে মুখে অনন্য খুশির দ্যুতি তার। এসেই রূপকথাকে বুকে জড়িয়ে চোখে মুখে হাজারো চুমু আঁকল। আকস্মিক এমন কাণ্ডে ভরকে গেল রূপকথা। সারফরাজ ভাবল হয়তো রূপকথার আত্মীয়। কোনো কিছু বুঝে উঠবার আগেই রেখা বলে উঠল, এখানে এমন ভয়ানক মানুষের কাছে কেন বসে আছো? তুনতুন, বাড়ি চলো, কখন থেকে খুঁজে চলেছি তোমায়। বলেই টেনে হিড়হিড় করে রূপকথাকে নিতে যেতে চাইল রেখা। কিন্তু সারফরাজের হাত খামচে ধরে কেঁদে উঠল রূপকথা। আপনাকে আমি চিনি না, আমি যাব না। রেখা কিছু বলার আগেই সুফিয়ান চৌধুরী বলে উঠল, ওকে ছেড়ে দাও রেখা, ওকে আমরা রাতে বাড়িতে নিয়ে যাব। এবার রিয়্যাক্ট করে উঠল রেখা। চিৎকার করে বলে উঠল, সারাদিন পর বাচ্চাকে খুঁজে পেলাম। আমার মানিক আমি ফেলে কিচ্ছুতেই যাব না। পাগলামো করো না রেখা। চিৎকার করে রেখা বলে উঠল, আমার মেয়েকে ফেলে আমি কিচ্ছুতেই যাব না সুফিয়ান। আর এই ছেলেটা তো খুনি, টিভিতে দেখেছি ওকে আমি। আমার মেয়ে ওর সাথে কি করছে এখানে? কথাটি বলেই আবার টানা হেঁচড়া শুরু করলো রূপকথাকে। সারফরাজ বুঝল পুরো ঘটনা। রেখার চোখে মুখে অসুস্থতার ছাপ স্পষ্ট।
কথাবার্তায় স্বাভাবিক নয়। যেখানে সারফরাজ নিজের রূপকথার বাবা মাকে মরতে দেখেছে, সেখানে এই মহিলা কিছুতেই রূপকথার মা হতে পারে না। কমিশনার কিছু বলার আগেই সারফরাজ বলল, উনি তোমার খালামণির রূপকথা, ওনাকে ভয় পেও না। সারফরাজের কথায় তেলে বেগুনে জ্বলে উঠল রেখা। সারফরাজকে ধমকে বলে উঠল, আমি ওর মা। পাগল হয়ে গেছো তুমি? পরিস্থিতি ঘোলা বুঝতে পেরে রেখাকে বহু কষ্টে সামলে নানান বুঝ দিয়ে বের করে নিয়ে গেল সুফিয়ান চৌধুরী। কিন্তু রেখা বারবার বলল, প্রমিস করো সুফিয়ান, রাতে ওকে বাড়ি নিয়ে আসবি। সুফিয়ান মিথ্যে সান্ত্বনা দিয়ে বলল, ঠিক আছে, নিয়ে যাব। রাতের আধার এসে গ্রাস করেছে ধরনী। ঘড়ির সময় জানা নেই সারফরাজের। হাজতের কঠিন দেয়াল পার করে এখানে বাইরের কোনো সারা শব্দ আসে না। চারপাশে শুধু পুলিশের বুটের শব্দ ব্যতীত সব কেমন ধোঁয়াশা। রূপকথা কিছুক্ষণ আগেই ঘুমিয়েছে। কমিশনার স্পেশাল খাবার পাঠিয়েছে তার জন্য। মুখের আঘাতের কারণে সারফরাজ কিছু খেতে পারেনি। থেকেই মেয়েটা ঘুমের ঘোরে বলে উঠছে, আমি সারফরাজকে ছেড়ে যাব না। মেয়েটির মুখের মায়ায় সারফরাজ তাচ্ছিল্য হেসে বলে, সম্পর্কে তুমি আমার কেউ না, অথচ টান যেন জনম জনমের। বাচ্চাটা আমাকে দিবি সারফরাজ? সারফরাজ যেন কথা বলার ভাষা হারিয়ে ফেলল। বিছানা থেকে উঠে দাঁড়িয়ে ফাঁকা দৃষ্টিতে তাকিয়ে রইল সুফিয়ান চৌধুরীর পানে। সুফিয়ান চৌধুরী আবারও অসহায়ের ন্যায় বলে উঠল, দুপুরে যাকে দেখলি ও আমার স্ত্রী। ভালোবেসে বিয়ে করেছি। টাকা পয়সা ক্ষমতার কিছুটির অভাব নেই। অভাব কিসের জানিস? একটা সন্তানের। সারফরাজ অবাক হয়ে শুনতে লাগলো কমিশনার কথা। বিয়ের 14 বছর পর মা হয়েছিল রেখা। মা হতে পেরে কি খুশি না হয়েছিল সেদিন। দীর্ঘ প্রতীক্ষার পর রেখার কোল আলো করে ফুটফুটে এক কন্যা সন্তান এলো আমাদের। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে 5 বছর বয়সে মেয়েটা রোড অ্যাক্সিডেন্টে আমাদের ছেড়ে চলে গেল। রেখার সামনেই ঘটেছে এই দুর্ঘটনা। চোখের সামনে নিজ সন্তানের নির্মম মৃত্যু সইতে পারেনি সে। সাথে সাথে ব্রেন শক হয়ে সেন্সলেস হয়ে গেছে। এরপর থেকেই আগের হাসি খুশি শান্ত স্থির রেখা হারিয়ে গেছে। যেই রেখা বেঁচে আছে সে বদ্ধ উন্মাদ, বিক্ষিপ্ত, চঞ্চল। কথাগুলো বলতে বলতে কেঁদে ফেললেন কমিশনার। সে সারফরাজের হাত চেপে ধরে সিক্ত গলায় আবারও বললেন, তোর কোনো ভবিষ্যৎ নেই সারফরাজ। মেয়েটার যাবার কোনো জায়গা নেই তোর অবর্তমানে। তোর জেল হবে যাবজ্জীবন। এতগুলো বছর কে দেখবে এই বাচ্চাটাকে? তোর সাথে সাথে এই ফুটফুটে বাচ্চাকে কতদিন জেলে রাখতে পারবি তুই? কোর্টের রায় হলে তোকে পাঠানো হবে সংশোধন কারাগারে, আর এই বাচ্চাকে দেয়া হবে কারো হেফাজতে। মেয়েটা হুট করে মানিয়ে নিতে পারবে সেসব? বিবেক বুদ্ধি দিয়ে একবার মেয়েটার ভবিষ্যৎ ভেবে দেখ। সারফরাজ মাথা নত করে নীরব রইল। মন এত ভার কেন হচ্ছে এসব শুনে? রূপকথা তার কেউ না, তবুও তাকে ছাড়তে মন সায় দেয় না কেন? মেয়েটাকে দেখার পর থেকে রেখা স্বাভাবিক আচরণ করছে বাসায়। বাচ্চার জন্য রান্না করছে, ঘর গোছাচ্ছে, তুলে তুলে কাপড় বের করে গুছিয়ে রাখছে। আচরণ একদম স্বাভাবিক। নিজের স্ত্রীকে দীর্ঘ 8 বছর পর এভাবে হাসি খুশি দেখে বড্ড লোভ হচ্ছে জানিস। মোটেও এমনি এমনি মেয়েটাকে নিয়ে যাব না। তোকে সুন্দর একটা জীবন উপহার দিয়ে মেয়েটাকে নিয়ে যাব। কথাটা বলেই সারফরাজের পায়ের কাছে হাঁটু মুড়ে বসে গেলেন সুফিয়ান চৌধুরী। আকস্মিক এমন কাণ্ডে সরে দাঁড়ালো সারফরাজ। সুফিয়ান ব্যথিত কণ্ঠে বললেন, দীর্ঘ জীবনের দায়িত্বে আজ অসৎ হতে চলেছি। গায়ের উদ্ধৃতি কলঙ্ক লাগাতে চলেছি শুধুমাত্র প্রিয়তমা স্ত্রীর মুখে হাসি আর তার স্বাভাবিক জীবনযাপনের জন্য। কোর্টে চালানোর পথে তোকে পালানোর সমস্ত পথ আমি খুলে দেব সারফরাজ। শুধু তাই নয়, এই দেশ থেকে অন্য কোথাও তোকে পাঠিয়ে দেব, যেখানে তোর অপরাধ সম্পর্কে কেউ জানবে না,
কেউ অপরাধী খুনু কেউ অপরাধী খুনি বলে তোর দিকে আঙুল তুলবে না। শুধু মেয়েটাকে ভিক্ষে দে আমাকে। দেখ, বয়সও কত বড় হয়ে তোর পায়ের কাছে বসে আছি আমি। দিবি? সারফরাজ চোখ বুঝে নিজের ভবিষ্যৎ ভেবে নিল। সত্যি তার এই অনিশ্চিত জীবনে মেয়েটিকে জড়িয়ে শুধু শুধু কষ্ট বইয়ের কিছুই দেয়া হবে না। এর চাইতে রূপকথা কমিশনারের পরিবারের কাছে থাকলে ভালো থাকবে, ওর সুন্দর ভবিষ্যৎ হবে। রূপকথার ভবিষ্যৎ চিন্তা করে মাথা ঝাঁকালো সারফরাজ। এরপর বুক পকেটে থেকে একটা রক্তাক্ত ছবি বের করে কম্পিত হাতে সুফিয়ান চৌধুরীর পানে এগিয়ে বলল, আমার মাকে খুঁজে দেবেন? দ্রুত হাতে ছবি নিয়ে সুফিয়ান বলল, দেব। সারফরাজ একবার রূপকথার মাথায় হাত বুলালো, এরপর বলল, আগলে রাখবেন, বড় লোকের মেয়ে, বাবা জাহাজের ক্যাপ্টেন ছিল, আমার সামনেই দুনিয়া থেকে বিদায় নিয়েছে তারা। মাথা ঝাঁকিয়ে সায় জানিয়ে ঘুমন্ত রূপকথাকে কোলে তুলে বুকে জড়ালো সুফিয়ান। এরপর চলে যাবার জন্য পা বাড়ালো। সারফরাজ ব্যথিত স্বরে বললেন, কাল একবার নিয়ে আসবেন, শেষ দেখা দেখব। সারা রাত সারফরাজের ঘুম হলো না। একই জায়গায় হাঁটু ভাঁজ করে বসে পুরোটা রাত কাভার করল সে। গায়ে জড়ানো রক্ত ভেজা শার্ট শুকিয়ে খড়খড়ে হয়ে গেছে, গা থেকে রক্তের আষ্টে গন্ধ বের হচ্ছে। একদিকে না খাওয়া, তার মধ্যে মাথার উপর বিশাল দুশ্চিন্তা, সব মিলিয়ে কেমন পেটে গুড়গুড় করে উঠল সারফরাজের। পেট গুলিয়ে বমি পাচ্ছে তার। একটু পানি খেতে পারলে ভালো হতো। দুর্বল শরীরে চারপাশে পানি খুঁজল। অবশেষে টেবিলের এক কোণে পানির সন্ধান মিলল। হাঁটুতে ভর দিয়ে পানির জগের কাছে যাবার জন্য উঠে দাঁড়াতে চাইল সারফরাজ, কিন্তু ব্যথায় কোকিয়ে বসে পড়ল। নিয়াজ মোর্শেদ আর কাবিরের আঘাত মিলে পা দুটো ফুলে টনটন হয়ে গেছে। সেগুলো যেন আজ শক্তিহীন অসার। এদিকে খারাপ লাগার মাত্রা ছাড়ালো। শেষ চেষ্টায় বেড ধরে খিঁচে উঠে দাঁড়ালো সারফরাজ। এরপর খুঁড়িয়ে খুঁড়িয়ে পানির জগের কাছে এলো। কাটা দগদগে ঠোঁটে পানিটা লাগা মাত্র লালচে ঠোঁটজোড়া আগুনের মতো জ্বলে উঠল। তবুও চোখ খিঁচে অল্প পানি পেটে চালান দিল সারফরাজ। এরপর চারপাশে লাল রঙা সিমেন্টের দেয়ালে নজর বুলালো। আজ থেকে তার জীবনের গতি উদ্দেশ্যহীন। কমিশনারের কথা বিন্দুমাত্র বিশ্বাস করেনি সারফরাজ। আজকাল নিজের স্বার্থের জন্য মানুষ নিখুঁত অভিনয় করতে পারে। একজন খুনিকে বাঁচিয়ে তার কি লাভ? নিজের বেঁচে থাকবার জন্য রূপকথাকে কমিশনারের হাতে তুলে দেয়নি সারফরাজ। রূপকথার জন্য কমিশনার আর তার স্ত্রী দুজনের চোখে মুখেই তীব্র আকুতি দেখেছে সারফরাজ। মানুষের চোখ কখনো মিথ্যে বলে না, কথাটা সারফরাজের বাবা তাকে বলেছিল। খুবই বিচক্ষণ আর বুদ্ধিমান ছিলেন কিনা। ছেলেকেও গড়ে তুলতে চেয়েছিলেন নিজের মতো, কিন্তু বিধিবাপ। কমিশনারের টাকা পয়সা, বিলাসবহুল জীবন যাপন, কিচ্ছুটির অভাব নেই। সন্তানহারা এই দম্পতি নিজের সবটা দিয়ে যে রূপকথাকে আগলে রাখবে, সারফরাজ বেশ বুঝতে পেরেছে তা। তাই এই জন্যই সে বিনা সংকোচে রাজি হয়েছে। কিন্তু কোথাও একটা সূক্ষ্ম ব্যথা গুমড়ে কাটছে। ব্যথাটা কিসের খুঁজে পায় না সারফরাজ। হয়তো একসাথে কিছুদিন ছিল, তাই মায়া বসে গেছে। এই মায়াটা আবার বড় অদ্ভুত জিনিস। কারো উপর একবার তা বসে গেলে দুনিয়া উলট পালট করে দিতে ইচ্ছে করে সেই মানুষটির সামান্য খুশির জন্য। তবুও মন বলে মানুষটা ভালো থাকুক। আচ্ছা, রূপকথা কি কখনো আমায় মনে রাখবে? আমাদের কি আর কখনো দেখা হবে? বড় হয়ে রূপকথা চিনতে পারবে আমায়, নাকি অচিরেই ভুলে যাবে সারফরাজ নামক খুনির কথা? সারফরাজের ভাবনার সুতো ছিল পুলিশের বুটের খটখট শব্দে। ধ্যান ছেড়ে দরজার পানে শকুনি নজর বুলালো সে। আজ তাকে কোর্টে চালান করা হবে। কমিশনার কথা রাখলে জীবনে বেঁচে থাকার দ্বিতীয় সুযোগ পাবে সারফরাজ। আর সাজা হলে জীবনের সমাপ্তি এখানেই। বন্দি জীবন কখনো জীবন হয় নাকি? সে তো চিড়িয়াখানার জন্তুর ন্যায়। তবে কি মায়ের সাথে আর দেখা হবে না? ভাগ্য বুঝি এতটাও নিষ্ঠুর তার প্রতি? নিয়াজ মোর্শেদ আর দুজন হাবিলদার প্রবেশ করল ভেতরে। কর্কশ কণ্ঠে সারফরাজকে উদ্দেশ্যে নিয়াজ বলে উঠল, এমন বয়ান দেব তোর নামে আজীবন জেলে পচে মরবি, তবুও ছাড়া পাবি না, বাসটার একটা। কথাটি বলেই নিষ্ঠুরের মতো সারফরাজের কাটা হাত চেপে ধরে হ্যান্ডকাপ লাগালেন। এরপর আবারও বলে উঠলেন, ওই কমিশনার নিজে তোকে কোর্ট অবধি নিয়ে যাবে, নয়তো অর্ধেক রাস্তাতে তোর খেল খতম করতাম আমি। এত রাগ কেন আমার উপর অফিসার? সোভান মরাতে পকেট খালি হয়েছে এই জন্য?
নিয়াজ মোর্শেদ ঘুষি উঁচিয়ে বলল, কালকের কথা ভুলে গেছিস বিশ্বাস ছেলে? কোনো প্রতিক্রিয়া দেখালো না এমন গলিতে সারফরাজ শুধু অগ্নি চোখে তাকিয়ে শীতল কণ্ঠে বলল, আমার 50 বছরের জেল হলেও তোকে দুনিয়া থেকে টপকে দেব আমি। এরপর আরো 50 বছর সাজা কাটাবো। কত নৃশংস মৃত্যু তোর জন্য পরিকল্পনা করে রেখেছি আমি, তা তুই ভাবতেও পারবি না। এই যে হুমকি ধামকি দিচ্ছিস না, সময় মতো এগুলো তোর জায়গায় দিয়ে দেব, বুঝেছিস? সারফরাজের কথায় হাবিলদার দুজন মাথা নিচু করে ফেলল, কিন্তু সাপের মতো ফোঁসফাঁস করে নিয়াজ গর্জে উঠল, তোর মুখের ভাষাতেই প্রমাণ পাওয়া যাচ্ছে তোর জন্ম কোন পতিতালয়ে। আর তোর কথায় স্পষ্ট প্রমাণিত তুই সেই পতিতালয়ের সর্দার। কথাটা বলেই হাঁটা ধরল সারফরাজ। রাগে ক্রোধে নিয়াজ মোর্শেদ দাঁত দিয়ে ঠোঁট কামড়ে রক্ত বের করে ফেলল। মনে হচ্ছে সুযোগ পেলে সে নিজেই সারফরাজকে ফাঁসিতে ঝুলিয়ে দেবে। থানার সামনে দাঁড়িয়ে ছটফট করছে রূপকথা। সারফরাজ এখনো বের হচ্ছে না কেন, এটা ভেবেই তার কান্না পাচ্ছে মুহূর্তে মুহূর্তে। কমিশনারের বাসায় যেতে না যেতেই তার ঘুম ভেঙে গিয়েছে। সারা রাত কেঁদে কেটে সে কমিশনার আর তার স্ত্রীকে বসিয়ে রেখেছে। তবুও মানুষ দুটি উজাড় করা ভালোবাসা দিয়ে আগলে ধরতে চেয়েছে রূপকথাকে, কিন্তু রূপকথা কোনোভাবেই তাদের গ্রহণ করতে রাজি নয়। সারফরাজের কাছে যাবে এটাই তার শেষ কথা। কাঁদতে কাঁদতে ভোর রাতের দিকে ক্লান্ত হয়ে সুফিয়ানের কোলে ঘুমিয়ে গিয়েছে সে। ঘন্টা 2 না পার হতেই আবারও উঠে সে একই বায়না। শেষমেশ ধৈর্যে কুলতায় না পেরে রূপকথাকে থানায় নিয়ে এসেছে সুফিয়ান চৌধুরী। সাথে এসেছে মেইট আর রেখা। আধ ঘন্টার মতো সময় পেরোতেই সারফরাজের দেখা মিলল। 2 হাতে শক্ত হাত করা আর কোমরে সাটিয়ে বাঁধা দড়ি, যার অপর প্রান্তে ধরে রেখেছে হাবিলদার। সারফরাজকে দেখতে পেয়েই দৌড়ে গেল রূপকথা। সে হাবিলদারের থেকে দড়ি কেড়ে নেবার চেষ্টা করতে করতে বলল, ওকে বেঁধেছো কেন? ওর পেট ছিঁড়ে যাবে। আমি দড়ি খুলে দাও। মেয়েটির এসব কথাবার্তা নিয়াজ মোর্শেদের কাছে নাটক মনে হলো। বাচ্চাটি তার 2 চোখের বিষ। মনে হচ্ছে এখনই বুট দিয়ে পিষিয়ে মুখের সবগুলো দাঁত ফেলে দিতে। একদম খুনিটার ন্যাওটা। রূপকথার পাগলামিতে সারফরাজ ধীর গলায় ডাকল, রূপকথা। শান্ত হয়ে সারফরাজের সামনে গেল রূপকথা। সারফরাজ তার মাথায় হাত বুলিয়ে স্বাভাবিক গলায় বলল, আমার ব্যথা লাগছে না রূপকথা, আমি নিজেই বাঁধতে বলেছি ওদের। রূপকথার কাছে বিশ্বাস হলো না এই কথা। সে কমিশনারের কাছে দৌড়ে গিয়ে বলল, আঙ্কেল, সারফরাজের কষ্ট হচ্ছে। ওর পেট থেকে দড়ি খুলে দাও, সারফরাজের পেটে কেটে যাবে। কমিশনার হাবিলদারকে চোখের ইশারা দিতেই দড়ি খুলে দেয়া হলো। কমিশনার হাত ঘড়ির দিকে নজর দিলেন। সময় সকাল 8টার কাছাকাছি। এখনই কোর্টের উদ্দেশ্যে রওনা দিতে হবে। বেশি দেরি করলেই সব ঘেটে যাবে। আর সময় অপচয় করতে চাইলেন না তিনি। এদিকে নিয়াজ মোর্শেদ আরেকবার অনুরোধের স্বরে সুফিয়ান চৌধুরীর উদ্দেশ্যে বললেন। তাচ্ছিল্য হেসে নিয়াজ মোর্শেদের পানে গভীর দৃষ্টি দিলেন সুফিয়ান। এরপর ফিসফিস করে বললেন, ছেলেটার ব্যাপারে আপনার আগ্রহ দেখে বেশ অবাক হচ্ছি আমি। এত আগ্রহ কেন নিয়াজ সাহেব? এবার থতমত খেল নিয়াজ। কিছু প্রত্যুত্তর করবার আগেই কমিশনার আদেশ দিলেন, পুলিশ ভ্যান রেডি করুন, আমাদের বেরোতে হবে। নিয়াজ চলে যেতেই সারফরাজ রূপকথার সামনে হাঁটু মুড়ে বসল। এরপর 2 কাঁধ ধরে আদুরে স্বরে বলল, আমি অনেক দূরে ঘুরতে যাচ্ছি রূপকথা, আমি না ফেরা পর্যন্ত এই লোকটা বাড়িতে তুমি থাকবে। ওনারা খুবই ভালো মানুষ, তোমাকে চকলেটস দেবে, ভালো খাবার দেবে, নতুন জামা দেবে, কার্টুনও দেখতে দেবে, এরপর স্কুলে ভর্তি করে দেবে তোমাকে। সেখানে আমার মতো অনেক বন্ধু পাবে। তুমি শুধু আমি না ফেরা পর্যন্ত লক্ষ্মী মেয়ে হয়ে থাকবে, ঠিক আছে? নইলে কিন্তু আমি আর ফিরবো না। নিয়াজ ছোট হাতের আজলায় সারফরাজের রক্তাক্ত মুখ ধরে রূপকথা কান্না যুক্ত কণ্ঠে বলল, আমি তোমার সাথে যাব সারফরাজ। এখানে ভালো লাগে না আমার। আমাকে ফেলে কোথাও ঘুরতে যাচ্ছ তুমি? আমি তো তোমাকে বিরক্ত করি না, তবে আমাকে নিবে না কেন? মেয়েটির অবুঝ প্রশ্নে সারফরাজের হৃদয় ছুরিকাঘাত হলো। যেমন তীক্ষ্ণ সেই ব্যথা, তবুও নিজেকে সামলে সারফরাজ বলল, আমি খুব শীঘ্রই ফিরে আসবো রূপকথা। না, আমি তোমাকে কোথাও যেতে দিব না। কথাটি বলেই সারফরাজকে জাপটে ধরে জোরে কেঁদে উঠল রূপকথা। এবার নিজেকে সামলাতে পারল না সারফরাজ। রূপকথার কোমর জড়িয়ে ধরে সেও কেঁদে উঠল। রূপকথার চোখের জলে সারফরাজের মাথার চুল ভিজে উঠল। মেয়েটি কেমন বাঁধনে বেঁধেছে তাকে।
এই বাঁধন ছিঁড়তে এত কষ্ট কেন হচ্ছে? দমটাও বন্ধ হতে চাইছে কেন? রেখা ছুটে এসে রূপকথাকে সরিয়ে নিতে চাইল, কিন্তু সারফরাজের গলা ছাড়ল না রূপকথা। এদিকে সারফরাজের যাবার সময় হয়ে গেছে। সুফিয়ান কঠোর গলায় বললেন, যেতে হবে সারফরাজ। রূপকথার চোখের জল মুছে সারফরাজ বলল, ভালো থেকে রূপকথা, আমাদের আবার দেখা হবে, আসছি। কথাটি বলেই উঠে দাঁড়ালো সারফরাজ, কিন্তু রূপকথা ছাড়ল না সারফরাজকে। সে ঝুলেই রইল সারফরাজের গলা ধরে। এক প্রকার বাধ্য হয়েই রেখা আর মেইড মিলে সারফরাজের থেকে রূপকথাকে ছাড়ানোর জন্য জোরাজুরি করতে লাগল। এহেন দৃশ্যে অসহনীয় ব্যথায় হৃদয় জর্জরিত হলো সারফরাজের। আহত পা দুটো কেমন অসাড় হলো। রেখা আর মেয়েদের শক্তির সাথে ছোট দেহের শক্তির কুলালো না। টেনে হিচড়ে সারফরাজ থেকে আলাদা করলো রূপকথাকে। বাঁচার তাগিদে সারফরাজের শার্ট খামচে ধরল মেয়েটি। শেষ রক্ষাও হলো না। ধীরে ধীরে দূরত্ব বাড়তে লাগলো। সারফরাজের শার্ট চিরে বোতাম খুলে চলে এলো রূপকথার হাতের মুঠোয়। রেখার কোলে হাত পা ছোড়াছুড়ি করে গলা ফাটিয়ে চিৎকার করছে রূপকথা। আহ, কি হৃদয় বিদারক নিষ্ঠুর দৃশ্য! এহেন দৃশ্যে সুফিয়ান গোপনে চোখ মুছলেন। কেঁদে ফেলল থানায় উপস্থিত মানুষজন। তবুও দায়িত্বের বোঝায় সারফরাজকে পুলিশ ভ্যানে তুলে ভারী দরজা আটকে দেয়া হলো। বিদায় জানানোর জন্য হাত নাড়ানোর সুযোগটুকু দেয়া হলো না সারফরাজকে। ছোট্ট অবুঝ রূপকথা সারফরাজকে আর দেখতে না পেয়ে চিৎকার করে ডেকে উঠল। সারফরাজ! ফাঁকা রাস্তা মারিয়ে শোষ গতিতে চলছে পুলিশ ভ্যান। ভেতরে সারফরাজ কমিশনার আর সদ্য নিয়োগপ্রাপ্ত একজন সাব ইন্সপেক্টর। গাড়ি চালাচ্ছেন একজন কনস্টেবল ড্রাইভার। গাড়ি চলছে আপন গতিতে। সারফরাজের এসব বিষয়ে কোনো ভ্রুক্ষেপ নেই। তার কানে শুধু রূপকথার শেষ চিৎকার এসে বাড়ি খাচ্ছে বারবার। জীবন নিয়ে কেমন আফসোস হচ্ছে। সারফরাজ হঠাৎ খেয়াল করলো গাড়ির স্পিড বাড়ছে। চোখ তুলে উপরে তাকাতেই সাব ইন্সপেক্টরের রিভলভার কেড়ে নিলেন সুফিয়ান। সেটা সারফরাজের হাতে গুজে দিয়ে নিজের বুকের ডান পাশে চেপে ধরে বললেন, আমাকে শ্যুট কর। আকস্মিক এমন কাণ্ডে হতভম্ব হল সারফরাজ, কিন্তু নির্বিকার সাব ইন্সপেক্টর আর কমিশনার। সারফরাজ সুফিয়ান চৌধুরীর চোখের পানে তাকিয়ে শুধালো, পাগলামো কেন করছেন স্যার? কারণ তোকে ওয়াদা করেছি। আপনার লাইফ রিস্ক থেকে যাবে। স্মিত হেসে সুফিয়ান বললেন, তবুও আমি রাজি। তুই আমাকে কি দিয়েছিস তুই নিজেও জানিস না। তোর জন্য এইটুকু করতে না পারলে আমি মরেও শান্তি পাবো না। দেরি করিস না, তাড়াতাড়ি শ্যুট কর আমাকে, কুইক। সারফরাজ কম্পিত গলায় বলল, আপনি মারা যাবেন স্যার। তবুও আমার স্ত্রী হ্যাপি থাকবে। তুই আর বাজে বকিস না। আমি পারবো না স্যার। কথাটা বলা মাত্র কমিশনার এক ঘুষি বসিয়ে দিলেন সারফরাজের গালে। এরপর ধমকে উঠলেন, শ্যুট মি, কুইক। বলার সাথে সাথেই শ্যুট করার আওয়াজ হলো। নিমিষেই থেমে গেল গাড়ি। রক্তাক্ত বুক চেপে ধরে কমিশনার আওড়ালেন, যেভাবে বলেছি সেভাবে ওকে পোর্টে নিয়ে জাহাজে তুলে দাও আবির, সময় খুব কম। কথাটি বলেই জ্ঞান হারালেন কমিশনার। সারফরাজকে দ্রুত গাড়ি থেকে নেমে হ্যান্ডক্যাপ খুলে সাব ইন্সপেক্টর আবির মাহতাব দৌড়ে ড্রাইভারের কাছে এলেন। এরপর সারফরাজকে নিয়ে পিছে পিছে ফলো করা কালো রঙের গাড়িতে উঠে বসলো আবির। ড্রাইভারকে তাগাদা দিয়ে উত্তেজিত গলায় বলল, এদিকেই মুহূর্তেই খবর প্রচার হলো কমিশনারকে হত্যার চেষ্টা করে আসামি পালিয়েছে। মুমূর্ষ অবস্থায় হসপিটাল অভিমুখে নেওয়া হচ্ছে কমিশনার সুফিয়ান চৌধুরীকে। প্রতিটি থানায় ইনফর্ম করা হলো সারফরাজের দুর্ধর্ষতার বিষয়। উপরমহল থেকে অর্ডার এলো। শহর জুড়ে সারফরাজের পালিয়ে যাবার খবর ফলাও হলো খুব দ্রুত। চিটাগাং বিভাগের প্রত্যেকটি থানায় সারফরাজের ছবি পাঠিয়ে কঠিন নজরদারি জারি করা হলো। আর্মি, পুলিশ, নেভি, বর্ডার গার্ড সবাইকেই দেয়া হলো কঠিন হুঁশিয়ারি। কোনোভাবেই যেন সারফরাজ পালাতে না পারে। প্রশাসন আজ খুবই ব্যস্ত। সামান্য একটা 17 বছরের কিশোরকে নিয়ে দেশ জুড়ে তুমুল মাতামাতি আর ভয়ানক আতঙ্ক। এদিকে খুবই মুমূর্ষ অবস্থায় হসপিটালে অ্যাডমিট করা হলো সুফিয়ান চৌধুরীকে। ক্লোজ রেঞ্জ থেকে শ্যুট করার কারণে বুলেট তখনই বেরিয়ে গেছে, কিন্তু রক্তপাত হয়েছে প্রচুর। সুফিয়ান চৌধুরীর লাইফ রিস্ক খুব প্রকট আকারে দেখা দিয়েছে। শ্বাস চলছে খুবই ধীরে। শরীর ফ্যাকাশে হয়ে গিয়েছে ইতোমধ্যে।
হসপিটাল জুড়ে ডক্টর, নার্স আর পুলিশের দৌড়াদৌড়িতে কান ভারী হয়ে উঠল। নিয়াজ মোর্শেদের কাছে বিষয়টা কেমন যেন সন্দেহের ঠেকল, কিন্তু সুফিয়ান চৌধুরী দীর্ঘ বছরের সততা আর কঠোরতা তাকে দমিয়ে রাখল। স্পেশালভাবে পুলিশ কারে রেখাকে হসপিটালে আনা হলো। সামান্য একটু সুখ ধরা দিতেই আবার যেন কষ্ট এসে ভর করল তার জীবনে। কিন্তু রেখা কাঁদল না আজ। শোকে কেমন পাথরের মতো রূপকথাকে জড়িয়ে বসে রইল ওয়েটিং চেম্বারের এক কোণে। মুহূর্তেই কয়েক ব্যাগ রক্ত জোগাড় করা হলো। সেগুলো ক্রস ম্যাচ করে আবারও নার্স ছুটল এমার্জেন্সি ওটিতে। নার্স ঢোকামাত্র বৃহৎ ওটি রুমের দরজা বন্ধ হয়ে গেল। জ্বলে উঠল লাইট। চলতে লাগলো একদিকে রক্ত বিনিময়, অপরদিকে অপারেশন। চৌকস বুদ্ধিদীপ্ত সাব ইন্সপেক্টর জাহাজ ছাড়ার 2 মিনিট আগে সমস্ত বাধা ডিঙিয়ে সারফরাজকে তুলে দিল বিশাল মালবাহী কার্গো শিপে। জাহাজের গন্তব্য ক্যালিফোর্নিয়া। সময় লাগবে 1 মাস বা তার বেশি। সারফরাজ এই জাহাজে একজন খালাসির পরিচয়ে থাকবে। ক্যালিফোর্নিয়া যাওয়ার মাত্র সুফিয়ান চৌধুরীর বন্ধু তাকে রিসিভ করবে, এমনটাই জানে আবির। সারফরাজের হাতে কিছু শুকনো খাবারের প্যাকেট দিয়ে দ্রুত নেমে গেল আবির। আবির চলে যেতেই বিকট হুইসেল বাজিয়ে সমুদ্র চিরে ধীরে ধীরে চলতে লাগলো জাহাজ। এতক্ষণ সময় ধরেও সারফরাজ কেমন কঠিন হৃদয়ের মানুষের মতো নির্বিকার ভঙ্গিতে দাঁড়িয়ে রইল। আকাশী চোখ জোড়াতেও ছিল অদম্য সাহস। ভয় যেন তার ধারে কাছেও ঘেঁষতে পারছে না। কিন্তু জাহাজ চলতেই সমস্ত সাহস কোথায় যেন হারিয়ে গেল। চোখ জোড়াও কেমন অসহায় হলো। নিজের মা বাবা হারিয়েও যেই ছেলে শক্ত মনে দিন পার করছে, সেই ছেলে হঠাৎই অজানা ব্যথা আর একাকী ভয়ে হু হু করে কেঁদে উঠল। নিজের বয়স ভুলে 2 বছরের ছোট বাচ্চার ন্যায় কেঁদে উঠল সারফরাজ। নিজের অবস্থান থেকে রূপকথার অবস্থান অনুভব করল সে। মেয়েটির মায়াবী কান্নারত মুখশ্রী মনে পড়তেই বুক ভেঙে আরো কান্না এলো। রূপকথাকে আগলে রাখার মানুষ আছে, কিন্তু তাকে কে আগলে নেবে? এই ভয়াবহ বিশাল দরিয়া কিভাবে পাড়ি দেবে সে? জাহাজের সমস্ত মাস্থলে দাঁড়িয়ে বিশাল খোলা আকাশ আর নিষ্ঠুর সমুদ্র নজর বুলালো সারফরাজ। এরপর গলায় সমস্ত শক্তি খাটিয়ে চিৎকার করে উঠল, মা। চোখের পলকে কেটে গিয়েছে 1 মাস। সুফিয়ান চৌধুরী এখন সুস্থ, কিন্তু পুরোপুরি নয়। এখনও উঁচু গলায় কথা বলতে পারেন না তিনি। বুকে আর পিঠের ক্ষত অনেকটাই শুকিয়ে গিয়েছে। রূপকথাও কেমন যেন চুপচাপ হয়ে গিয়েছে। সারফরাজের শার্টের বোতামের দিকে তাকিয়ে থেকেই দিনের বেশিরভাগ সময় কেটে যায় তার। রেখা চিন্তাভাবনা করেছে আর কয়েকদিন গেলেই রূপকথাকে স্কুলে ভর্তি করবে সে। বাচ্চাদের সাথে বন্ধুত্ব হলে আর মনমরা হয়ে থাকবে না। রূপকথার এক্সট্রা দেখাশোনা করার জন্য আরেকজন ন্যানি রাখা হয়েছে। মেয়েটি সারাক্ষণ রূপকথার সাথে কথা বলে খেলে। প্রথমে রূপকথা কারো সঙ্গ পছন্দ করত না, কিন্তু ধীরে ধীরে নিঝুম নামের ন্যানির সাথে তার সম্পর্ক গড়ে উঠেছে। রেখা যে কাজ করতে না পারে, নিঝুম তা খুব সহজেই রূপকথাকে বলে মানাতে পারে। মন থেকে মরে যাওয়া রূপকথাকে ভুলিয়ে ভালিয়ে বাইরে নিয়ে বিশেষ সময় কাটায় নিঝুম। রূপকথা প্রথমে বাইরে থাকতেই চাইতো না। নিঝুমের প্রচেষ্টায় এখন অনেকটাই স্বাভাবিক হয়েছে। রেখা বেশ কয়েকজন চাইল্ড নিউরোলজিস্টের শরণাপন্ন হয়েছে। প্রত্যেকের একই কথা, বেবি মনে আঘাত পেয়েছে, স্বাভাবিক হতে সময় লাগবে। রেখা প্রহর করে রূপকথা স্বাভাবিক হয়ে তাকে মা বলে ডাকবে, কিন্তু রূপকথা তার পরিবর্তে রেখার সাথে কথা বলাই বন্ধ করে দিয়েছে। তার মতে এই মহিলা জোর করে সারফরাজের থেকে তাকে আলাদা করে দিয়েছে। আর তার সেভিয়ার সারফরাজ কোথায় হারিয়ে গেছে। রূপকথা জানে কেউ বেড়াতে গিয়ে এতদিন থাকে না। নিশ্চিত সারফরাজ হারিয়ে গেছে, আর কখনো সারফরাজ ফিরে আসবে না। তাকে রূপকথা বলে ডাকবেও না। গার্ডেনে নিঝুমের সাথে হেঁটে হেঁটে বিভিন্ন ফুল দেখছিল রূপকথা। হঠাৎ সারফরাজের কথা মনে পড়তেই ভেউ ভেউ করে কেঁদে উঠল মেয়েটি। ছোট ছোট 2 হাত মেলে ডেকে উঠল, তুমি কি আর ফিরবে না সারফরাজ? আমার কষ্ট হচ্ছে, এদের কাউকে আমার ভালো লাগে না। তুমি অনেক পচা সারফরাজ, না ফিরলে আর কথা বলবো না তোমার সাথে। মেয়েটির কান্নারত মুখের পানে তাকিয়ে তপ্ত শ্বাস ফেলল নিঝুম। এরপর কোলে তুলে চোখ মুছিয়ে বলল, কেঁদো না রূপকথা, সারফরাজ ফিরবে। ভাঙা সিক্ত গলায় রূপকথা অবুঝের ন্যায় শুধায়। কবে ফিরবে? উত্তর জানে না নিঝুম, শুধু কম্পিত গলায় বলে, ফিরবে রূপকথা। এদিকে মেয়ের কান্না পুরোটাই আড়াল থেকে দেখলেন সুফিয়ান।
সহ্য করতে না পেরে রাত দিনের হিসাব না কষেই বন্ধু আলেকজান্ডারকে কল করলেন। ভদ্রলোক বেঘরে ঘুমাচ্ছিলেন, কারণ এখন গভীর রাত। ঘুম জড়ানো চোখে ফোন হাতড়ে সামনে এনে স্ক্রিনে সুফিয়ানের নাম্বার দেখে হাই তুলে ফোন কেটে দিয়ে পুনরায় ব্যাক করলেন। আলেকজান্ডারকে পেয়ে সুফিয়ান জিজ্ঞেস করল। আলেকজান্ডার ভাঙা কণ্ঠে বলল, আজ পোর্টে নোঙর ফেলবে জাহাজ, খবর নিয়েছি। তুমি চিন্তা করো না, আমি ওকে আমার কাছে নিয়ে আসবো। নিশ্চিন্তে আরও কিছু কথা বলে ফোন কেটে দিলেন সুফিয়ান। এরপর চোখ বুঝে বিড়বিড় করে বললেন, হাজার হাজার কন্টেইনার ভরা ক্যালিফোর্নিয়ার লং বিচ পোর্ট। পৃথিবীর সমস্ত কন্টেইনার ভর্তি মালামাল যেন এই বন্দরে এনেই খালাস করা হয়েছে। সারফরাজদের জাহাজ যখন এই পোর্টে নোঙর ফেলল তখন প্রায় সন্ধ্যা। জাহাজের ক্যাপ্টেন উইলিয়াম লোকা হ্যান্ড মাইকে ঘোষণা দিলেন সাবধানে মাল বের করার জন্য, কারণ জাহাজ ভর্তি রাসায়নিক পদার্থ। একটু গড়বড় হলেই বিশাল অগ্নিকাণ্ড ঘটবে। ক্যাপ্টেনের ঘোষণা পাওয়া মাত্র হৈ হৈ করে সমস্ত খালাসি দৌড়ে এলো। খালাসিদের সাথে সারফরাজ নিজেও নেমে এল। এরপর বৃহৎ পোর্ট এর চারপাশে নজর বুলালো। ক্যাপ্টেন লোকা বন্দরে নিজের নিত্য কাজগুলো কমপ্লিট করে খুঁজে খুঁজে সারফরাজকে বের করলেন। এরপর একটা মালবাহী লরিতে তুলে দিয়ে ইংরেজি ভাষায় সেই ড্রাইভারকে একটা রাস্তার ঠিকানা দিলেন। লরিতে ওঠার আগ মুহূর্তে কিছু ক্যালিফোর্নিয়ার ডলার সারফরাজের হাতে গুঁজে দিয়ে বলে উঠলেন, ড্রাইভার যেখানে তোমাকে নামিয়ে দেবে ওইখানে একটা হাইওয়ে রোড আছে, যেখানে একটা মাইলস্টোনে লেখা থাকবে লস অ্যাঞ্জেলস 63 কিমি। ওইখানেই দাঁড়িয়ে থাকবে তুমি। আলেকজান্ডার স্যার তোমাকে ওখান থেকেই রিসিভ করবে। উনি অলরেডি বেরিয়ে গেছেন বাসা থেকে। এই ট্রাক ওই রোড ধরে লস অ্যাঞ্জেলস যাবে। সম্মতি জানিয়ে লাফিয়ে ট্রাকে উঠল সারফরাজ। ট্রাক চালু হবার আগে ক্যাপ্টেন ডেকে শুধালো, ইংরেজি জানো? তাচ্ছিল্য হেসে সারফরাজ বলল, ইংলিশ মিডিয়ামের স্টুডেন্ট ছিলাম আমি, মন্দ ভাগ্য তাই এখানে। আর কিছুই জিজ্ঞেস করলেন না ক্যাপ্টেন। ট্রাকের ড্রাইভারকে বারবার সতর্ক হুঁশিয়ারি দিয়ে যাত্রা করার তাগাদা দিলেন। ড্রাইভার আর না দাঁড়িয়ে সারফরাজকে নিয়ে ছুটে চলল গন্তব্যে। আলেকজান্ডার প্রায় 25 মিনিট ধরে দাঁড়িয়ে আছেন নির্দিষ্ট স্থানে। ক্যাপ্টেন তাকে ফোনে সব জানিয়েছেন। সুফিয়ান নিজেও ছেলেটির বর্ণনা দিয়েছে তাকে। সারফরাজকে চিনতে মোটেও ভুল হবে না তার। তাই বেকার সময় কাটানোর জন্য গাড়ি থেকে নেমে একটা সিগারেট ধরালেন ভদ্রলোক। এমন সময় একটা শ্বেত বর্ণের ছেলে এসে তার সামনে দাঁড়ালো। ছেলেটির চোখ মুখে কেমন ক্রূরতা। পুরো মুখশ্রী জুড়ে অদ্ভুত ভয়ানক সব ট্যাটু আঁকা, আর গলার কাছে ইংরেজি রোমান সংখ্যায় লেখা 14। আলেকজান্ডার বুঝলেন ছেলেটি কোনো গ্যাংয়ের সদস্য। আজকাল ক্যালিফোর্নিয়া শহরে টাকা পয়সা ড্রাগস সেবনের জন্য ছেলে যুবক সকলেই বিভিন্ন গ্যাংয়ের সাথে যুক্ত হচ্ছে। বিভিন্ন ফ্যামিলি ফেলে গ্যাংয়ের লিডারকে নিজের ড্যাড হিসেবে মেনে নিচ্ছে এই মানুষগুলো। ছেলেগুলো বিভিন্নভাবে মানুষকে হ্যারেজ করে জোর করে ছিনতাই করে হাতিয়ে নিচ্ছে টাকা পয়সা, স্বর্ণালঙ্কার, এমনকি লুট করে নিচ্ছে কার্গো ট্র্যাকগুলো। এতেও ক্ষান্ত নয় তারা। মন মতো কিছু না হলেই মানুষের জীবন পর্যন্ত কেড়ে নিতে দ্বিধা করে না এরা। ছেলেটির পানে একবার নজর বুলিয়ে নিলেন আলেকজান্ডার। রীতিমতো হেলে দুলে পড়ে যাচ্ছে সে। দেখেই বোঝা যাচ্ছে ড্রাগ অ্যাডিক্টেড। অবস্থা বেগতিক বুঝে গাড়িতে উঠে পড়তে উদ্যত হলেন আলেকজান্ডার, কিন্তু তার আগেই ছেলেটি ভারী গলায় বলে উঠল, গিভ এভরিথিং ইউ হ্যাভ। ছেলেটির ভয়ানক কণ্ঠে পাজোড়া থেমে গেল আলেকজান্ডারের। ছেলেটি ইতোমধ্যে তার পেছনে এসে দাঁড়িয়েছে, হাতে একটা রিভলভার। আলেকজান্ডার কোনো বাক্য ব্যয় না করে নিজের ওয়ালেট আর ফোন ছেলেটির সামনে সোপর্দ করে বলে উঠল, গো অ্যাওয়ে। ছেলেটি বাঁকা হাসল। এরপর আরেকটু এগিয়ে এসে বলল, টেল মি ইয়োর ব্যাংক অ্যাকাউন্ট। এবার যেন ধরাশয়ী হলেন আলেকজান্ডার। খুব বাজেভাবে ফেঁসে গিয়েছেন তিনি, এটা বুঝতে পেরে হাত ঘড়িতে নজর বুলালেন। সারফরাজের দেখা নেই এখনো। আলেকজান্ডারের এর ঢিলেমি সহ্য হলো না যুবকের। সে তার গান আলেকজান্ডারের কপালে তাক করে ধমকে উঠল, টেল মি সুন। আলেকজান্ডার কথা বলার আগে সেখানে ট্রাক থামল। ড্রাইভার কোনো মতে সারফরাজকে নামিয়ে তড়িঘড়ি করে বিদায় নিল। এই দেশের কালচার বা সিস্টেম কোনোটাই সারফরাজ বোঝে না। সে কাঁধের ব্যাগ ফেলে দৌড়ে সামনে গিয়ে দাঁড়াতে ছেলেটি এবার সারফরাজের দিকে গান তাক করল। মুহূর্তেই ভীত সারফরাজ হাত উপরে তুলে বলে উঠল, হু আর ইউ? আলেকজান্ডার সংক্ষেপে সারফরাজকে সব বুঝতেই
সারফরাজ বাঁকা হাসল। খুনির আতুর ঘরে জীবনের 7টি বছর কাটিয়েছে সে। সুভান গং কোনো প্রকার ট্রেনিংই বাদ রাখেনি তাকে সেরা খুনি হিসেবে গড়ে তুলতে। তাই নিজের কৌশল খাটিয়ে মুহূর্তেই ছেলেটির হাত থেকে কেড়ে নিল বন্দুক। কিছু বুঝে উঠবার আগেই আরও কয়েকজন ছেলে ঝড়ের বেগে দৌড়ে এলো সেখানে। সারফরাজ বুঝল সবাই আগে থেকেই ওত পেতেছিল। ছেলেগুলো দৌড়ে এসে কেউ চাকু, কেউ কুংফু চেইন, কেউ বা পিস্তল তাক করে সারফরাজের উদ্দেশ্যে বলে উঠল, You made a big mistake. This is our area. সেখান থেকে একজন 28 কি 29 বছরের যুবক এগিয়ে এসে কোনো বাজবিচার না করেই আলেকজান্ডারকে এক ঘুষি বসিয়ে দিল। বাবার বয়সী মানুষের সাথে এমন আচরণ সহ্য হলো না সারফরাজের। কোনো ভয়ভীতি তাকে স্পর্শ করল না আর। নিজের পশুসত্তা যেন জেগে উঠল। সারফরাজ মনে মনে ভাগ্যের উপর হাসল। জীবন আমাকে দুর্ধর্ষ খুনি বানিয়েই ছাড়বে দেখছি। নিজের ক্রোধ সামলাতে না পেরে সারফরাজ সেই যুবকের মুখ বরাবর এক শক্ত ঘুষি বসিয়ে বলে উঠল, I fuck your area. সারফরাজের ঘুষিতে ছিটকে দূরে পড়ল যুবক। যুবক ছিটকে পড়তেই উপস্থিত সকলে ডেকে উঠল, Jacob. জ্যাকব হুড়মুড়িয়ে উঠে ঠোঁটের কোণে রক্ত মুছে অর্ডার দিল। মুহূর্তেই এক অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি হলো যেন। সারফরাজের হাতের বন্দুক কারো চোখে ভীতি তৈরি করল না। যারা গ্যাং লিডারের জন্য নিজেদের জীবন উৎসর্গ করে গ্যাংয়ে যুক্ত হয় তাদের আবার কিসের মৃত্যু হয়? নিরুপায় আলেকজান্ডার প্রাণের শঙ্কায় গাড়িতে উঠে সারফরাজকে ফেলেই চলে গেলেন। সারফরাজ আলেকজান্ডারের যাবার পানে তাকিয়ে অসহায়ের ন্যায় বলে উঠল, ভাগ্য আমাকে নিয়ে ভালোই হাডুডু খেলছে দেখছি। ছেলেগুলো সারফরাজকে ঘিরে ধরে দাঁত মুখ খেঁচিয়ে বিশ্রী অশ্রাব্য গালাগাল দিতে লাগলো। সেগুলো শুনে সারফরাজের পায়ের রক্ত ছলকে মাথায় উঠল। নিজের ক্রোধ সংবরণ করে দাঁতে দাঁত পিষে বলল, হুইজ লিডার?